দিলাম এবং আজকে যে টপিকটা আমরা পড়ব সেটার নাম হচ্ছে মাউন্টেন রেঞ্জেস, পিকস, গ্লেসিয়ার অ্যান্ড ভ্যালিজ। ভারতের কোথায় কোথায় মাউন্টেন রেঞ্জেস, পিক, গ্লেসিয়ার, ভ্যালিজ রয়েছে, সেগুলো কি নামে পরিচিত, তাদের অবস্থান, তাদের কি গুরুত্ব, সেগুলো নিয়ে আজকের ক্লাস। তো সবার প্রথমে আমরা মাউন্টেন রেঞ্জ দিয়ে শুরু করব। দেখো, অলরেডি আমি যখন ফিজিওগ্রাফি ডিভিশন পড়াচ্ছিলাম তখন কিন্তু এই মাউন্টেন রেঞ্জ সম্পর্কে আমরা পড়েছি। তবে আজকে একটা ওভারঅল আমরা কনসেপ্ট নিব যে কোথায় কি মাউন্টেন রেঞ্জ রয়েছে এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গ কি, তাদের অবস্থান কি, এগুলো সম্পর্কে। তো সবার উত্তরে কিন্তু তিনটা পর্বতশ্রেণী রয়েছে। ভারতের একদম সর্ব উত্তরে তিনটা পর্বতশ্রেণী রয়েছে এখানে। একটা নাম হচ্ছে কারাকোরাম, কারাকোরাম একটা নাম হচ্ছে লাদাখ আর জাসকার। কারাকোরাম, লাদাখ আর জাসকার, এই তিনটাকে একত্রে কিন্তু আমরা ট্রান্স হিমালয় বলে থাকি। ট্রান্স হিমালয়ের নিচে এখানে রয়েছে হিমালয়। হিমালয়েরও তিনটা পার্ট রয়েছে, সবার উপরেরটার নাম গ্রেট, তারপরটার নাম মিডিল, তারপর নাম হচ্ছে শিবালিক হিমালয়। এই হিমালয়টা যখন এরকম করে চুলের কাটার মতো এদিকে বাঁক নিল, কি বলে যে নামচা বারোয়া পর্বতের কাছে, ঠিক আছে, তখন এখানে আবার একটা পর্বত শ্রেণী তৈরি হলো যাকে আমরা পূর্বাচল নামে চিনি। পূর্বাচল নামে চিনি। এই পূর্বাচলের মধ্যে প্রথমে পাটকই বুম, নাগা, মণিপুর হিল, মিজো হিল, এই সমস্ত পাহাড়গুলো রয়েছে। তার পাশাপাশি এখানে কিন্তু বরাইল পর্বত শ্রেণী রয়েছে, যেটা কিন্তু আসাম এবং নাগাল্যান্ডের সীমানা বরাবর অবস্থান করছে। তারপরে এদিকে যদি আমরা দেখি তো এখানে রয়েছে আরাবল্লী পর্বত শ্রেণী, তার নিচে রয়েছে বিন্ধ্য পর্বত শ্রেণী, ঠিক তার নিচে সাতপুরা। বিন্ধ্য সাতপুরার মাঝ দিয়ে কিন্তু নর্মদা নদী প্রবাহিত। তারপরে এখানে রয়েছে ওয়েস্টার্ন ঘাট আর এখানে রয়েছে ইস্টার্ন ঘাট। এই কয়েকটা পর্বত শ্রেণী ছাড়াও ছোটনাগপুর প্লেটের মধ্যেও কিন্তু কিছু কিছু ছোট ছোট পাহাড় দেখা যায়। আর কিছু পাহাড় দেখা যায় এরকম মেঘালয় প্লেটুর মধ্যে। এই প্রত্যেকটা পাহাড় বা পর্বত সম্পর্কে আজকে আমরা ডিটেলসে পড়ব। তো সবার আগে আমরা ট্রান্স হিমালয় দিয়ে শুরু করি। দেখো, এখানে আমরা মেইনলি যেটা ফোকাস করব সেটা হচ্ছে প্রত্যেকটা পর্বত শ্রেণী কোথায় অবস্থান করছে এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটার উপর। তো সবার প্রথমে আছে ট্রান্স হিমালয়। তো ট্রান্স হিমালয় তিনটা পর্বত শ্রেণী দ্বারা গঠিত, একটা কারাকোরাম, লাদাখ, জাসকার। কারাকোরাম পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাই কাশ্মীর এবং ভারতের লাদাখের মধ্যে অবস্থান করছে। এর সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু K2, যাকে গর্ডিন ওয়েস্টিনও বলা হয়। তো K2 এই লাদাখের এই সমস্ত জায়গায় অবস্থান করছে, যার উচ্চতা কিন্তু 8611 মিটার এবং এটা কিন্তু ভারতের টলেস্ট পিক। ঠিক আছে, তার নিচে ঠিক রয়েছে লাদাখ। অ্যাকচুয়ালি একটা নদী গেছে এরকম করে, যার নাম হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদীর ওই দিক থেকে একটা নদী এসে মিশছে, উপনদী, যার নাম হচ্ছে সিয়ক। এই সিন্ধু এবং সিয়কের মিডিলে একটা পর্বতশ্রেণী অবস্থান করছে, সেটাই কিন্তু লাদাখ। আর ঠিক সিন্ধু নদীর উত্তরে যে পর্বতশ্রেণীটা রয়েছে সেই পর্বতশ্রেণীটার নাম কিন্তু কারাকোরাম। তো এই লাদাখ অ্যাকচুয়ালি লাদাখের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে, লাদাখের মধ্যে অবস্থান করছে, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সল্ট্রো কাংরি। তারপরে নিচে রয়েছে জাসকার, অর্থাৎ সিন্ধু নদীর দক্ষিণে জাসকার পর্বতশ্রেণী রয়েছে, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কামেট, যার উচ্চতা হচ্ছে 7756 মিটার। এরপরে আমরা চলে আসবো হিমালয়ে। তো আমি কি বললাম যে হিমালয়েরও তিনটা শ্রেণী রয়েছে, গ্রেট, মিডিল আর একটা হচ্ছে শিবালি। তো গ্রেট হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি মাউন্ট এভারেস্ট, যেটা কিন্তু এই সমস্ত জায়গায় রয়েছে কাঞ্চনজঙ্ঘার পাশে, কিন্তু এটা রয়েছে নেপালে। মনে থাকবে, মাউন্ট এভারেস্ট এটা কিন্তু নেপালে রয়েছে। তো যদি আমরা এই গ্রেট হিমালয়ের মধ্যে ভারতে অবস্থিত শৃঙ্গগুলো ধরি, তাহলে ভারতে অবস্থিত শৃঙ্গগুলোর মধ্যে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সর্বোচ্চ শৃঙ্গ, যেটা কিন্তু আমাদের সিকিম রাজ্যে অবস্থিত। তারপর চলে আসবো লেজার হিমালয়। তো আমি কি বলেছিলাম যে গ্রেট হিমালয় যেমন একটানা বিস্তৃত, লেজার হিমালয় কিন্তু ওরকম নয়। লেজার হিমালয় কিন্তু স্থানে স্থানে গ্যাপ রয়েছে, কারণ গ্রেট হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে এই লেজার হিমালয়কে কিন্তু ভেদ করেই চলে গেছে। তো লেজার হিমালয়ের মধ্যে ওরকমই আছে পীর পাঞ্জাল। তো সবার প্রথমে আছে পীর পাঞ্জাল। তো এরকম করে যদি লেজার হিমালয়টা ধরি তো সবার প্রথমে পীর পাঞ্জাল, তারপরে ধলাধর, নাকটিব্বা, মুসৌরি, আর এরকম রয়েছে। আর কয়েকটা পর্বতশ্রেণী রয়েছে আমাদের ইয়ের মধ্যে, উত্তরাখণ্ডের মধ্যে। তো উত্তরাখণ্ডের পর্বতশ্রেণীগুলোকে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গারোয়াল হিল আর একটা হচ্ছে কুমায়ুন হিল বা কুমায়ুন পর্বত। একটা গারোয়াল পর্বত, একটা কুমায়ুন পর্বত। অ্যাকচুয়ালি এই উত্তরাখণ্ডে তিনটা নদী আছে, বড় নদী। কি কি তিনটা নদী? একটা তো রয়েছে যমুনা নদী এরকম করে। আরেকটা রয়েছে অলকানন্দা নদী, ঠিক আছে, এই অলকানন্দা ভাগীরথীর মিলিত প্রবাহই কিন্তু গঙ্গা নামে পরিচিত, অলকানন্দী নদী। আরেকটা এদিকে রয়েছে কালী নদী। তো কালী নদী কিন্তু এদিকে নেপাল এবং ইন্ডিয়া অর্থাৎ উত্তরাখণ্ডের কিন্তু সীমানা। তো এই যে যমুনা নদী আর এই যে অলকানন্দা নদী, এর মিডিলের পর্বত শ্রেণীটা কিন্তু গাড়োয়াল হিমালয় নামে পরিচিত। অন্যদিকে এই যে
অলকানন্দা নদী আর কালী নদী এর মিডিলের অঞ্চলটা কিন্তু কুমায়ুন হিমালয় নামে পরিচিত। তার মানে কি বুঝলাম, যে উত্তরাখণ্ডের হিমালয় পর্বত শ্রেণী দুটা ভাগে বিভক্ত, গাড়োয়াল, কুমায়ুন। গাড়োয়াল হচ্ছে পশ্চিম দিকের অংশটা, কুমায়ুন হচ্ছে পূর্ব দিকের অংশটা। এই দুটা পর্বত শ্রেণীরই কিন্তু সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নন্দা দেবী। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা তো একটাই পর্বত শ্রেণী, জাস্ট নামটা আলাদা আলাদা। তো এই পর্বত শ্রেণীর যেটাই আসুক সে তারই সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আমরা নন্দা দেবী বলবো। নেক্সট আমরা দেখবো যদি শিবালিক, তো সেম ওরকম যেমন গ্রেট লেজার হিমালয় বা মিডিল হিমালয় স্থানে স্থানে বিচ্ছিন্ন, ঠিক ওরকম শিবালিক হিমালয়ও কিন্তু স্থানে স্থানে বিচ্ছিন্ন এবং তার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। যেমন নর্দার্ন উত্তরপ্রদেশে এর নাম কিন্তু দুদুহা বা ধ্যাংও বলে অনেক সময়, বাংলায় ধ্যাং, ঠিক আছে, ধ্যাং। আবার অরুণাচল প্রদেশে কোথায় ডাফলা, মিরি, আবর, মিসমি নামে পরিচিত। এই আবর পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এসি, আর মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু ডাফা বুম। এটা মনে রাখতে হবে। দেখো এই অরুণাচল প্রদেশের থেকে এই কোশ্চেনটা কিন্তু খুব পরীক্ষা আসে। পাশাপাশি আরেকটা যদি পরীক্ষা আসে যে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে সেটা কাংটো হবে, কাংটো। কোনো কোনো জায়গায় আবার এটাকে নামচা বারোয়া দেখায়, তো দুটো নামই যাতে মনে থাকে। তো নামচা বারোয়া কোনো কোনো বইয়ে আবার এরকম লেখা থাকে যে নামচা বারোয়া তো বর্তমানে মানে তিব্বতের মধ্যে অবস্থান করছে, তো নামচা বারোয়া কি করে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হয়। তো যদি নামচা বারোয়া না থাকে তাহলে কিন্তু কাংটো অপশন হবে। তো কাংটো, নামচা বারোয়া, আবার দাফা বুমও কিছু কিছু জায়গায় লেখা থাকে। এই তিনটা নিয়ে অ্যাকচুয়ালি খুব কন্ট্রোভার্সারি হয়, এক এক জায়গায় এক এক রকম লেখা থাকে। তো আমার মনে হয় কাংটোই সর্বোচ্চ শৃঙ্গ হবে অরুণাচল প্রদেশের, আর দাফাবুম হচ্ছে মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা পূর্বাচল। তাহলে পূর্বাচল অ্যাকচুয়ালি আমরা কোন অংশটাকে বুঝলাম, যেটা হিমালয়ের নিচের দিকে চুলের কাটার মতো এরকম করে বেঁকে গেছে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে, সেটাই কিন্তু পূর্বাচল নামে পরিচিত। সবার প্রথমে রয়েছে বরাইল রেঞ্জ, যেটা কিন্তু আসাম এবং নাগাল্যান্ডের সীমানা বরাবর অবস্থান করছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে পাটকই বুম, যেটা নাগাল্যান্ডে রয়েছে। নাগা হিল, এটাও নাগাল্যান্ডে রয়েছে। তাহলে প্রথমে পাটকই বুম, নাগা হিল, আর এদিক থেকে রয়েছে এরকম করে বরাইল রেঞ্জ। এর ঠিক নিচে রয়েছে মণিপুর রাজ্য, যার মধ্যে রয়েছে মণিপুর হিল। ঠিক তার নিচে রয়েছে মিজো হিল। মিজো হিলকে কিন্তু লুসাই হিলও বলা হয়, এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ফানপুরি, ফানপুই, ফংপুই, ফংপুই এরকম। এই ফংপুইকে কিন্তু ব্লু মাউন্টেন হিসাবেও আমরা চিনি। ফংপুইকে কিন্তু ব্লু মাউন্টেন বলা হয়। ঠিক আছে, এখানে একটু মিস্টেক রয়েছে। সেই মিস্টেকটা হচ্ছে লুসাইয়ের অপর নাম কিন্তু ব্লু মাউন্টেন নয়, লুসাইয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ব্লু মাউন্টেন বা ফংপুই। তো এটা যাতে মনে থাকে, এটা কিন্তু মিজোরামে রয়েছে। নেক্সট রয়েছে আরাবলি রেঞ্জ। তো আরাবলি রেঞ্জ একটা উত্তর দক্ষিণে বিস্তৃত, যেটা আহমেদাবাদ থেকে একদম দিল্লি পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই আরাবলি রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা মাউন্ট আবুর মধ্যে অবস্থিত, তার নাম হচ্ছে গুরু শিখর। এবং এই আরাবল্লী কিন্তু ভারতের ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন, অর্থাৎ ভারতে যতগুলো ভঙ্গিল পর্বত রয়েছে, ভারত নয় গোটা পৃথিবীর মধ্যেও অন্যতম, তাদের মধ্যে এটা কিন্তু সব থেকে প্রাচীন। তো আমরা যদি উত্তর পূর্ব ভারতের ম্যাপগুলো দেখি একটু, তাহলে দেখবো, দেখো প্রথমে রয়েছে পাটকই বুম, যেটা কিন্তু রয়েছে নাগাল্যান্ডে, আর নাগা হিল, এটাও নাগাল্যান্ডে রয়েছে। ঠিক ওরকম এই সমস্ত জায়গায় একটা এরকম করে পর্বতশ্রেণী রয়েছে, যার নামই কিন্তু রয়েছে বরাইল রেঞ্জ, বরাইল। ঠিক আছে, আর এদিকে রয়েছে মণিপুর, মণিপুরের পর হয়েছে মিজো। এই মিজো পাহাড়ের অপর নাম কিন্তু হচ্ছে লুসাই, এবং যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফংপুই বা ব্লু মাউন্টেন, ফংপুই বা ব্লু মাউন্টেন। ঠিক আছে, আর এখানে রয়েছে এটা আমরা পরে পড়বো, এটুকুই। এরপর রয়েছে বিন্ধ্য পর্বত। তো আমরা জানি এখানে একটা নর্মদা নদী প্রবাহিত হয়েছে, যেটা অমরকণ্টক হিল থেকে তৈরি। নর্মদা নদীর উপরের অংশটার নাম বিন্ধ্য, নিচের অংশটার নাম সাতপুরা। এই বিন্ধ্য পর্বতমালা কতগুলো পর্বত দ্বারা গঠিত? অ্যাকচুয়ালি বিন্ধ্য পর্বতমালা তো এত বড় একটা অংশ, এর আবার ছোট ছোট কতগুলো পর্বত রয়েছে। যেমন একটা তো নিজে বিন্ধ্য রয়েছে, ঠিক আছে, একটা নিজে বিন্ধ্য রয়েছে, যেটা গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, এবং যার সর্বোচ্চ শৃঙ্গের নাম সদ্ভাবনা শিখর। তারপর রয়েছে ভান্দের রয়েছে একটা রয়েছে কৈমুর রয়েছে। তো আমরা যদি ম্যাপের মধ্যে দেখি, তো দেখো এই যে নর্মদা নদীর উত্তরে বিন্ধ্য পর্বতটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বিন্ধ্য পর্বতের পর দেখো এখানে ভান্দের প্লেটও রয়েছে, কিন্তু এটা ভান্দের মাউন্টেনও হবে। ঠিক আছে, আর তার পাশে রয়েছে এরকম কৈমুর। তো এরকম বিন্ধ্য, ভান্দের, কৈমুর, এদেরকে একত্রে কিন্তু বিন্ধ্যাচল পর্বতমালা বা বিন্ধ্য পর্বতমালা বলা হয়। তো গোটা বিন্ধ্য পর্বতমালার মধ্যে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সদ্ভাবনা শিখর, সেটাই কিন্তু গোটা বিন্ধ্য পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এবার নর্মদা নদীর দক্ষিণে যদি আমরা তাকাই, তাহলে আরেকটা পর্বত শ্রেণী রয়েছে, যার নাম হচ্ছে সাতপুরা। ঠিক আছে, আচ্ছা, বিন্ধ্য পর্বত কিন্তু একটা স্তূপ পর্বত, ঠিক ওরকম সাতপুরাও কিন্তু একটা স্তূপ পর্বত। তো সাতপুরাও সেম ওরকম কতগুলো পর্বত শ্রেণী দ্বারা গঠিত।
পড়ানোর সময় আমি বলেছিলাম যে সাতপুরার একদম পশ্চিম দিকের অংশটাকে বলা হচ্ছে রাজপিপলা, যেটা কিন্তু গুজরাটে অবস্থান করছে। এই সমস্ত জায়গায়, ঠিক আছে, রাজপিপলা। রাজপিপলার পর রয়েছে গোয়ালিয়র হিল, যেটা মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র রাজ্যের সীমানা বরাবর অবস্থান করছে। তারপরে রয়েছে মহাদেব হিল, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আর এই ধূপগড় কিন্তু গোটা সাতপুরা রেঞ্জেরও সর্বোচ্চ শৃঙ্গ। তার নিচে রয়েছে মৈকাল হিল, নিচে না পূর্ব দিকে, যার সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। এই অমরকণ্টক থেকে কিন্তু দুটা বড় নদী তৈরি হয়েছে, একটা নর্মদা আর একটা হচ্ছে এদিকে সোন নদী গেল। তো আমরা যদি সাতপুরা রেঞ্জটাকে দেখি তাহলে দেখতে পারবো যে এখানে এই সমস্ত জায়গায় একটা পর্বতশ্রেণী রয়েছে, যেটা ম্যাপের মধ্যে নেই কিন্তু আমি বলে দিচ্ছি। তার নাম হচ্ছে কি রাজপিপলা আর পি, ঠিক আছে। তারপরে রয়েছে গোয়ালিয়র, এই সমস্ত জায়গায় রয়েছে গোয়ালিয়র হিল। রয়েছে মহাদেব হিল, এই মহাদেব হিলের সর্বোচ্চ শৃঙ্গের নামই কিন্তু হচ্ছে ধূপগড়, এবং ধূপগড় কিন্তু গোটা সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। আর এই সমস্ত জায়গায় রয়েছে মৈকাল রেঞ্জ, দেখো মৈকাল রেঞ্জ, এই সমস্ত জায়গায় রয়েছে মৈকাল রেঞ্জ। আমি কি বলেছিলাম যে মৈকাল রেঞ্জের পূর্ব দিকের অংশটাকে কিন্তু পূর্ব ঘাটের উচ্চভূমি বলা হয়, মনে আছে। এই মৈকাল রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নামই কিন্তু হচ্ছে অমরকণ্টক, যেখান থেকেই কিন্তু এই নর্মদা নদী এবং এদিকে সোন নদীর উৎপত্তি হয়েছে। তারপরে চলে আসবো আমরা ওয়েস্টার্ন ঘাট। তো ওয়েস্টার্ন ঘাট কি? আমরা জানি যে ভারতের উপদ্বীপীয় মালভূমির মধ্যে পশ্চিম সীমানা বরাবর একটা পর্বত রয়েছে যার নাম ওয়েস্টার্ন ঘাট, এবং পূর্ব সীমানা বরাবর একটা পর্বত রয়েছে যার নাম হচ্ছে পূর্ব ঘাট। পশ্চিম ঘাটটা তো একটানা বিস্তৃত, কিন্তু পূর্ব ঘাট কিন্তু স্থানে স্থানে গ্যাপ রয়েছে। তো পশ্চিম ঘাট পর্বতমালাও বেশ কয়েকটা পর্বতমালা দ্বারা গঠিত। পড়ানোর সময় আমি বলেছিলাম যে পশ্চিম ঘাট পর্বতমালাকে অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ করা যায়। কিরকম 3 ভাগে? একটা হচ্ছে নর্দার্ন ঘাট। তো আমরা যদি গোটা পশ্চিম এই হিমালয় পর্বতমালাটাকে দেখি, তো এখানে একটা নদী আছে তাপি নদী। এই তাপি নদীর দক্ষিণ থেকে শুরু করে এই 16 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত 640 কিলোমিটার বিস্তৃত অংশকে বলা হয় নর্দার্ন ঘাট। এই 16 ডিগ্রি থেকে নিচের দিকে এই সমস্ত জায়গায় রয়েছে একটা ঘাট যার নাম হচ্ছে পাল ঘাট। এই পাল ঘাট পর্যন্ত পুনরায় 640 কিলোমিটার অংশকে বলা হয় মিডিয়াম ঘাট, মিডিল ঘাট। আর নিচের অংশটাকে বলা হচ্ছে সাউথ ঘাট বা দক্ষিণ ঘাট, ঠিক আছে। উত্তর ঘাট, মধ্যঘাট আর দক্ষিণ ঘাট, এরকম 3টা অংশ রয়েছে। তো এই 3টে অংশে বেশ কয়েকটা পর্বত রয়েছে, যেমন সবার উপরে রয়েছে সাতমালা। কি রয়েছে? সাতমালা রয়েছে। সাতমালার পর রয়েছে অজন্তা হিল, ঠিক আছে, যেটা মহারাষ্ট্রে রয়েছে। হরিশ্চন্দ্র রয়েছে, যেটা মহারাষ্ট্রে রয়েছে, হরিশ্চন্দ্র গড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, সাতমালার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু ধোয়া ঢাপ, এটা যাতে মনে থাকে, ঠিক আছে, ধোয়া ঢাপ আর কি। তারপর রয়েছে বালাঘাট, বালাঘাটের পর রয়েছে কুদ্রেমুখ, যেটা কর্ণাটকে রয়েছে। খুব ইম্পর্টেন্ট এই টার্মটা, খনিজ পড়ার সময় আমরা এই নামটা বারবার শুনবো। তারপর হচ্ছে বাবা বুদান, বাবা বুদান কিন্তু কর্ণাটকের অবস্থিত, এবং মুলানগিরি যার সর্বোচ্চ শৃঙ্গ। তো কর্ণাটকে বাবা বুদানের মুলানগিরি, ওটা কর্ণাটকের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ, এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে আকামালাই, আকামালাই যেটা কেরালাতে অবস্থিত। তারপরে হচ্ছে আন্নামালাই, আন্নামালাইটাও আনাইমালাই, আনামালাইটাও কিন্তু কেরালায় অবস্থিত, এবং এই আনাইমালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। তো আমরা যদি দেখি এদিকে তাহলে আমরা ভালো করে দেখতে পাবো যে এই সমস্ত জায়গায় আনাইমালাই রয়েছে, এবং আনাইমালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এই আনাইমুদি কিন্তু গোটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তার নিচে রয়েছে পালানি রেঞ্জ, তার নিচে রয়েছে কার্ডামাম পর্বতমালা, এবং তার নিচে রয়েছে আগস্তামালাই। এই আগস্তামালাই কিন্তু হচ্ছে দক্ষিণ ভারতের ভারতের সর্বদক্ষিণে অবস্থিত একটা পর্বত শ্রেণী। যদিও এর নিচে নাগেরকেলি নামে একটা ছোট পাহাড় রয়েছে, কিন্তু বেশিরভাগ বইতে ওটা মেনশন করা থাকে না। তো এগুলা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই গেল ওয়েস্টার্ন ঘাট। যদি আমরা লোকেশনটা দেখি, তো লোকেশনটা একবার দেখে নিতে পারি। তো দেখো, প্রথমে এদিকে রয়েছে এই যে সাতমালা হিল, এদিকে রয়েছে অজন্তা রেঞ্জ, অজন্তা রেঞ্জের পরে রয়েছে বালাঘাট রেঞ্জ, হরিশ্চন্দ্র রেঞ্জ, ঠিক আছে, এরকম রয়েছে। নিচের দিকে রয়েছে নীলগিরি, নিচে রয়েছে আনাইমালাই, কার্ডামাম, পালানির পর কার্ডামামের নিচে রয়েছে নাগেরকেলি বা আগাস্তামালাই। এই সমস্ত পর্বতগুলো, এদের সবগুলোকে নিয়ে কিন্তু গঠিত হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট। তারপরে চলে আসবো আমরা ইস্টার্ন ঘাট, ঠিক আছে। তো ইস্টার্ন ঘাটও দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, মানে অনেকগুলো পর্বতশ্রেণী রয়েছে, যেমন ওড়িশাতে নায়াগ্রা হিল, নাল্লামালা, এর্রামালা, ভেলকোন্ডা। পাশে কিন্তু লেখা আছে যে কোন রাজ্যে অবস্থিত। পালকোন্ডা, শেষাচালাম, নাগারি হিল, জাভেদি হিল, মেলাগিরি, সেভেরয়, পাচাইমালাই, সিরুমালাই। এই যে পর্বতশ্রেণীগুলো রয়েছে, এই পর্বতগুলো যে রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা পর্বত নিয়েই পূর্বঘাট পর্বতমালা তৈরি। এবং এই শেষাচালামের, অন্ধ্রপ্রদেশের শেষাচালামের মধ্যে কিন্তু তিরুপতি সিটিটা অবস্থিত, এটা যাতে সবার মনে থাকে, ঠিক আছে। এবার দেখো, ওয়েস্টার্ন ঘাট যেমন এদিকে একদম তাপি নদীর দক্ষিণ থেকে শুরু করে নিচের দিকে একদম কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, ইস্টার্ন ঘাটটা কিন্তু অত দূর বিস্তৃত নয়।
ইস্টার্ন ঘাটটা মোটামুটি উড়িষ্যা থেকে শুরু করে এই যে স্থানে নীলগিরি হিল রয়েছে সেখান পর্যন্ত এসে কিন্তু থেমে যায়। অর্থাৎ ইস্টার্ন ঘাটের দৈর্ঘ্যটা কিন্তু অনেকটা কম বলা যায়। আবার ইস্টার্ন ঘাটটা কিন্তু স্থানে স্থানে বিচ্ছিন্ন। আর ইস্টার্ন ঘাট হচ্ছে একটা ক্ষয়জাত পর্বত, আর ওয়েস্টার্ন ঘাট হচ্ছে একটা স্তূপ পর্বত। এটা যাতে সবার মনে থাকে। এবার এদিক থেকে আসলো ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ এদিক থেকে ওয়েস্টার্ন ঘাট আসছে এবং এদিক থেকে আসছে ইস্টার্ন ঘাট। এই দুটা যেখানে মিলিত হচ্ছে তার নাম কিন্তু হচ্ছে নীলগিরি। নীলগিরি অ্যাকচুয়ালি একটা পর্বত গ্রন্থি, কারণ এখানে দুটা পর্বতের মিলন হয়। এবং এই নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা, যেটা কিন্তু সর্বোচ্চ ভারতের দক্ষিণ ভারতের সেকেন্ড হাইয়েস্ট পিক বা সেকেন্ড টলেস্ট পিক। এটা যাতে সবার মনে থাকে। তো এই যে জায়গায় নীলগিরি রয়েছে, নীলগিরির পর কিন্তু আনাইমালাই, কার্ডামাম, পালানি, আগাস্তামালাই এই সমস্ত হিলগুলো রয়েছে। তারপর চলে আসবো আমরা ছোটনাগপুর প্লেটু। তো ছোটনাগপুর প্লেটুর মধ্যেও কিছু কিছু পর্বত দেখা যায়, যেগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে এই পর্বতমালাটা কোথায় অবস্থান করছে। এদের অবস্থানগুলো জানলেই জাস্ট হয়ে যায়। তো প্রথমে ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে রাজমহল হিল, আর হাজারিবাগ প্লেটু রয়েছে। হাজারিবাগ প্লেটুর পরেশনাথ পিক কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ, যেটা গোটা ছোটনাগপুর প্লেটুরও সর্বোচ্চ শৃঙ্গ। তারপর মৈলান হিল রয়েছে ছত্তিশগড়ে, রামগড় হিল রয়েছে ছত্তিশগড়ে, গুজরাট হিল রয়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য জুড়ে। ঠিক এরকম এদিকে মেঘালয় প্লেটুর মধ্যে, মেঘালয় প্লেটু আমি বললাম যে মেঘালয় প্লেটুর মধ্যে কয়টা পর্বত রয়েছে, গারো হিল, খাসি হিল, জয়ন্তিয়া হিল আর মিকির বা কার্বি অ্যানালগ, যেটা আসামে অবস্থিত হলেও এটা কিন্তু মেঘালয় প্লেটু বা দক্ষিণ ভারতের প্লেটুর অংশ। গারো হিলের সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক। নকরেক কিন্তু একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, যখন পড়বো তখন এটা আমরা ভালো করে আরও বুঝতে পারবো। মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে শিলং। এই শিলং কিন্তু গোটা মেঘালয়েরও সর্বোচ্চ শৃঙ্গ। দেখো এই পর্বতমালা যে তিনটা আছে এটা কিন্তু এরকম গারো। আমরা যদি ইন্ডিয়ার ম্যাপের মধ্যে দেখি তাহলে এটা ভালো বুঝতে পারবো। দেখি একটা ইন্ডিয়ান ম্যাপ বের করে। আচ্ছা, এটা ইন্ডিয়ান ম্যাপ। তো ইন্ডিয়ার ম্যাপ দেখো, এটা সমুদ্র থেকে কিন্তু এই হিলগুলো অত দূরে কিন্তু অবস্থিত নয় হিমালয়ের মতো। হিমালয় যেন অনেক দূরে আছে, অত দূরে নয়। এবং এদের অবস্থানটা অ্যাকচুয়ালি এরকম গারো, গারোর পরে হিলি, এই গারোর পর খাসি, খাসির পর জয়ন্তিয়া। এই গারো, খাসি, জয়ন্তিয়া মিলিয়ে একটা ফানেলের মতো শেপ তৈরি হয়েছে। এখানে যদি কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু যদি প্রবেশ করে যায় তাহলে কিন্তু সে সহজে বেরোতে পারে না। এই জন্য এই খাসি হিলে এসে ধাক্কা খেয়ে এখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয় গোটা পৃথিবীর মধ্যে। কিন্তু এই শিলং, এই খাসি পর্বতের পিছন দিকে একটা জায়গা আছে, এদিকে তো মৌসিনরাম চেরাপুঞ্জি ওটা আছে, আর এদিকে কিন্তু একটা জায়গা আছে যার নাম হচ্ছে শিলং। তো শিলং এর মধ্যে কিন্তু সেরকম বৃষ্টি হয় না, কারণ শিলং হচ্ছে একটা বৃষ্টির ছায়া অঞ্চল, অর্থাৎ ওটা পর্বতের অনুবাদ ঢালে অবস্থিত। গেল ছোটনাগপুর প্লেটু। ছোটনাগপুর প্লেটু, মেঘালয় প্লেটু গেল। মেঘালয় প্লেটুর পর এবার আমরা আরো কিছু আদার্স প্লেটুর নাম শুনবো, যেমন একটা হচ্ছে গিরনার রেঞ্জ, যেটা গুজরাটে অবস্থিত। গোরখনাথ এর সর্বোচ্চ শৃঙ্গ, তবে কোনো কোনো জায়গায় গিরনারই লেখা থাকে। তো গিরনার হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। ইস্টার্ন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যদি আমরা ধরি তাহলে কাঞ্চনজঙ্ঘা হবে, যেটা কিন্তু গোটা সিকিম, আমাদের সিকিম রাজ্যে অবস্থিত এবং গোটা ভারতের মধ্যে এটা কিন্তু সেকেন্ড টলেস্ট পিক। তারপরে হচ্ছে রেংমা হিল, যেটা কিন্তু আসামে অবস্থিত। দেখো এগুলার নাম জাস্ট মনে রাখলেই হবে, এগুলো অত ডিটেলসে পড়তে হবে না। ল্যাংপ্যাংকং রেঞ্জ, যেটা নাগাল্যান্ডে রয়েছে। ভুবন হিল আসামে, এটা পরীক্ষায় দেয় অনেক সময়, ভুবন হিলটা দেখি আমি। আর একটা রয়েছে আথারামুরা রেঞ্জ, যেটা কিন্তু ত্রিপুরার মধ্যে রয়েছে। ঠিক আছে। তো এবার যদি গোটা ভারতের মধ্যে আমরা টলেস্ট পিক দেখি তাহলে টলেস্ট পিকের মধ্যে K2 কিন্তু সব থেকে টলেস্ট, যার উচ্চতা হচ্ছে ৮৬১১ মিটার। তারপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কিন্তু ৮৫৮৬ মিটার। তারপরে নাঙ্গা পর্বত, ঠিক আছে। নাঙ্গা পর্বতের পর গ্যাসেসব্রম 1, তারপর ব্রড পিক, গ্যাসেসব্রম 2। এই সব পর্বতগুলো কিন্তু কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থিত। আর লাস্টে রয়েছে নন্দা দেবী। এবার দেখো এখান থেকে কিছু কিছু কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে? যদি বলে টলেস্ট পিক অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সব থেকে উঁচু পর্বত, তাহলে কিন্তু আমরা বলবো K2। কিন্তু যদি বলে টলেস্ট পিক অফ ইন্ডিয়া ফুললি লোকেটেড ইন ইন্ডিয়া, অর্থাৎ এমন ভারতের সব থেকে উঁচু পর্বতমালা যেটা গোটাটাই ভারতে অবস্থিত, তাহলে তার উচ্চতা হবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। কারণ আমরা জানি যে K2টা কিন্তু POK এর মধ্যে অবস্থিত। K2র বেশিরভাগ অংশ POK এর মধ্যে অবস্থিত। ঠিক আছে। সেকেন্ড টলেস্ট পিক অফ ইন্ডিয়া ফুললি লোকেটেড ইন ইন্ডিয়ার, এটার অ্যান্সার কিন্তু নেয় নন্দা দেবী, যেটা কিন্তু উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এটা যাতে মনে থাকে। দক্ষিণ ভারতের টলেস্ট পিক হচ্ছে আনাইমুদি, সেকেন্ড টলেস্ট পিক হচ্ছে দোদাবেতা, যেটা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, যার উচ্চতা ৩৬৩৬, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু, যেটা কিন্তু অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে।
এছাড়াও দেখো এদিকে ডায়াগ্রামে আমি ডায়াগ্রাম বলছি ম্যাপের মধ্যে দিয়েছি স্টেট ওয়াইজ, সবগুলো পড়তে হয় না। যেমন গুজরাটের সর্বোচ্চ সিংহটা জিজ্ঞেস করে গিরনার, কারণ এখানে আমাদের সিংহ পাওয়া যায়, মানে সিংহ আছে ওই জায়গায়। অরুণাচল প্রদেশে দেখো এখানে লেখাও আছে কাংটো, তবে নাঙ্গা পর্বত অনেক সময় দিয়ে দেয়, এটা যাতে মনে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার আমি দেখছি যে দাফা বুমো লেখা আছে, জানি না এটা খুব মানে ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার এগুলা। তো এই সমস্ত কয়েকটা জিনিস পড়লেই হবে। হুম, সবকিছু এই দুটা জিনিস পরীক্ষা দেয়, একটা গুজরাটেরটা দেয় পরীক্ষায়, আর হচ্ছে এদিকে আসামেরটাও দিতে পারে অনেক সময়, যেটা শিলং প্লেটু। তো এগুলো একবার করে দেখে নিও, তাহলেই হবে। নেক্সট এবার আমরা মেজর ভ্যালি সম্পর্কে পড়বো। তো দেখো ভ্যালি কাকে বলে। তো ভ্যালি কোথায় গেল? তো ভ্যালি যখন দুটা পর্বতের মাঝে একটা নিচু অংশ থাকে, সেই অংশটাকে কিন্তু ভ্যালি বলা হয়। ঠিক আছে, অনেক সময় আমরা দেখি এই ভ্যালির মধ্যে কোনো কিছু নদীও প্রবাহিত হয়। এই জন্য কিন্তু ভ্যালির পাশাপাশি আমরা এটাও পড়বো যে ওই ভ্যালির মাঝ দিয়ে কোনো নদী প্রবাহিত হচ্ছে কি, যদি হয় তাহলে তার নাম কি। এই ভ্যালিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কাশ্মীরে যেমন অনেক সময় একে মার্গ বলা হয়, যেমন সোনমার্গ, সোনমার্গ। ঠিক আছে, আবার কুমায়ুন হিমালয় বা উত্তরাখণ্ডে একে দুন বলা হয়, যেমন দেহরাদুন, দেহরাদুন। তো দেহরাদুন একটা উপত্যকা। আবার নেপালে অনেক সময় একে মারি বলা হয়। তো এইগুলো যাতে মনে থাকে। তো আমরা এক এক করে এবার প্রতিটা মেজর ভ্যালি পড়বো। 20 মেজর ভ্যালি, মানে সব থেকে ইম্পর্টেন্ট 20টা মেজর ভ্যালি আমরা কিন্তু পড়বো। সবার প্রথমে আছে গালোয়ান ভ্যালি। তো গালোয়ান ভ্যালি অ্যাকচুয়ালি লাদাখে অবস্থিত। তো আমরা জানি যে জম্মু কাশ্মীর বা লাদাখের একটা অংশ চীন দখল করে রেখেছে 1962 সালের পর থেকে। সেই আকসাই চীন, যার নাম আকসাই চীন, আর আমাদের লাদাখ সীমান্তে এই ভ্যালিটা কিন্তু অবস্থান করছে, গালওয়ান ভ্যালি, যেটা কিন্তু কারাকোরাম রেঞ্জের একটা অংশ। ঠিক আছে, ব্যাস এটুকু জানলেই হবে। এখানে কিন্তু 2020 সালে ঝামেলা হয়েছিল ভারতের আর্মি আর চাইনিজ আর্মিদের মধ্যে, আর এটা কন্টিনিউয়াস হতেই থাকে যেহেতু একটা বর্ডার এরিয়ার মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, তারপরে হচ্ছে নুব্রা ভ্যালি, আর রয়েছে সুরু ভ্যালি। তো নুব্রা বা সিয়ক ভ্যালিও একে বলা হয়। তো দেখো আমি কি বললাম একটু আগে, যে এরকম করে একটা সিন্ধু নদী চলে গেছে, এই সিন্ধু নদীর উপরে রয়েছে এরকম করে কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জের এই দিক দিয়ে এরকম করে একটা নদী এসে এখানে মিলিত হয়েছে। আর এই নদীটার নাম হচ্ছে সিয়ক নদী, সিয়ক নদী। এই সিয়ক নদীরই একটা উপনদী আছে, যার নাম হচ্ছে নুব্রা রিভার, নুব্রা। তো ওই জন্য এই যে নুব্রা আর সিয়কের এই যে ভ্যালিটা, এই যে উপত্যকাটা দুই পাশের, যার উপরে রয়েছে কারাকোরাম এবং নিচের দিকে এই সমস্ত জায়গায় রয়েছে আমাদের লাদাখ রেঞ্জ। তো কারাকোরাম লাদাখের মাঝখানের এই যে ভ্যালিটা, এই ভ্যালিটাই কিন্তু নুব্রা ভ্যালি বা সিয়ক ভ্যালি নামে পরিচিত। এখানে কিন্তু এরকম ব্যাকটেরিয়ান ক্যামেল বা হচ্ছে দিকু, যেরকম দুটা ভাঁজ যুক্ত উট পাওয়া যায়। তারপরে যদি আমরা শুরু দেখি, তাহলে এদিক থেকেও সেম এরকম করে একটা নদী গিয়ে মিশেছে সিন্ধুর সঙ্গে। তো সেই নদীটা কে বলা হয় সুরু। তো সুরুর পাশে যদি আমরা দেখি, তো এদিকে জাস্কার রেঞ্জ অবস্থান করছে। তার মানে আমরা বলতে পারি যে এটা জাস্কার পর্বতেরই একটা ভ্যালি। ঠিক আছে, এই সুরুকে কিন্তু কার্গিলের অন্তর্গত, কার্গিল জেলার, আর একে কিন্তু কার্গিল শহরের প্রবেশপথ বলা হয়। অর্থাৎ সুরু ভ্যালি হয়েই কিন্তু আমরা কার্গিলে পৌঁছাই। তো এগুলো যাতে মনে থাকে। হুম, এবার রয়েছে স্পিতি ভ্যালি। তো স্পিতি ভ্যালিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পিতি ভ্যালি দেখো জাস্কার আর গ্রেট হিমালয়ের মধ্যে রয়েছে। আমরা কি কি জানি যে ভারতের উত্তরে একটু রয়েছে এরকম করে কারাকোরাম রেঞ্জ, তারপরে রয়েছে লাদাখ রেঞ্জ, লাদাখের পর রয়েছে জাস্কার রেঞ্জ। তো এই লাদাখ আর জাস্কারের মধ্যে কিন্তু এই জায়গায় এই স্পিতি ভ্যালিটা অবস্থান করছে, এবং স্পিতি ভ্যালির পাশেই কিন্তু আরেকটা ভ্যালি রয়েছে যার নাম হচ্ছে পিন ভ্যালি, পিন ভ্যালি। তো স্পিতি আর পিন ভ্যালি, এটা উপরে হচ্ছে লাদাখ, নিচে হচ্ছে জাস্কার, এর মিডিলে কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, সরি আমি ভুল বললাম, জাস্কার আর হচ্ছে গ্রেট হিমালয়ের মিডিলে অবস্থান করছে। ঠিক আছে, জাস্কার আর গ্রেট হিমালয়, লাদাখ আর জাস্কার কেন বলছি। তো দেখো আরেকবার ভালো করে বলি। প্রথমে রয়েছে কারাকোরাম, তারপরে রয়েছে লাদাখ, তারপরে রয়েছে জাস্কার, জাস্কারের পরে রয়েছে গ্রেট। তো আমরা এর মধ্যে যে সমস্ত ভ্যালিগুলো অবস্থান করছে সেগুলো আমরা পড়লাম, যেমন সুরু, নুব্রা, ঠিক আছে, তারপরে গালওয়ান ভ্যালি, এই সমস্তগুলো। এবার এই যে জাস্কার আর এই যে আমাদের গ্রেট হিমালয়, এর মিডিলেও দুটা ভ্যালি অবস্থান করছে। একটা ভ্যালির নাম হচ্ছে স্পিতি ভ্যালি, আর একটা ভ্যালির নাম হচ্ছে পিন ভ্যালি। তো স্পিতি আর পিন ভ্যালি কিন্তু পাশাপাশি অবস্থান করছে একই জায়গায়, এরা গেল এটা।
এখান থেকে সেরকম কিছু মনে রাখতে হবে না, শুধুমাত্র স্পিতি ভ্যালি যে উপরে জাস্কার আর নিচে গ্রেট হিমালয়ের মিডিলে অবস্থান করছে এটুকু মনে রাখলেই হবে। নিচের দিকে পিন ভ্যালি, পিন ভ্যালি কিন্তু দেখো স্পিতি অঞ্চলে অবস্থান করছে হিমাচল প্রদেশের মধ্যে, অর্থাৎ এটাও কিন্তু ওই জাস্কার আর গ্রেট হিমালয়ের মিডিলেই অবস্থান করছে। এবং এর মধ্যে রয়েছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে পাওয়া যায় স্নো লেপার্ড। স্নো লেপার্ড কিন্তু পিন ভ্যালি ন্যাশনাল পার্কে রয়েছে। তো এটা প্রত্যেক পরীক্ষা আসতে পারে যে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে, এক তো আসতে পারে হিমাচল প্রদেশে। তো পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন দুটি পর্বতশ্রেণীর মিডিলে রয়েছে, তো সেটা হবে কি জাস্কার আর গ্রেট, এগুলো যাতে মনে থাকে। তারপর চলে আসবো আমরা লাহুল। এই যে এদিকে দেখো লাহুল। তো লাহুল কোথায় রয়েছে? লাহুল রয়েছে গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জালের মধ্যে, অর্থাৎ এই যে গ্রেট হিমালয়ের নিচে কিন্তু রয়েছে মিডিল হিমালয়, এবং মিডিল হিমালয় কিন্তু বিভিন্ন ছোট ছোট পর্বতে বিভক্ত। একটা যেমন হচ্ছে পীর পাঞ্জাল, তারপর ধলাধর, নাকটিব্বা, মুসুর এরকম। তো এই যে গ্রেট হিমালয়, পীর পাঞ্জাল, এর মাঝখানে এই সমস্ত জায়গায় অবস্থান করছে লাহুল। তো নিচে রয়েছে লাহুল, উপরের দিকে রয়েছে স্পিতি এবং পিন ভ্যালি, এটা যাতে মনে থাকে। গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জালের মধ্যে রয়েছে লাহুল স্পিতি, যার মধ্য দিয়ে কিন্তু চন্দ্রভাগা নদীটা প্রবাহিত। চন্দ্র এবং ভাগা মিলিত হয়ে চন্দ্রভাগা তৈরি হয়েছে, সেই নদীটা কিন্তু প্রবাহিত হয়েছে দিক দিয়ে। এখান থেকে চন্দ্র আর ভাগা নদীটার অ্যাকচুয়ালি উৎপত্তি, পরে গিয়ে এটা চন্দ্রভাগা হয়ে গেছে বা চেনাব হয়ে গেছে, যার ইংরেজি অর্থ। তারপর যে কুল্লু ভ্যালি, কুল্লু ভ্যালি দেখো ধলাধর আর পীর পাঞ্জাল। এই যে পীর পাঞ্জাল আর নিচের দিকে ধলাধর রয়েছে, তো পীর পাঞ্জাল আর ধলাধরের এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে কুল্লু ভ্যালি। এবং কুল্লু ভ্যালিকে কিন্তু ভ্যালি অফ গডস বা দেবতাদের উপত্যকা বলা হয়, এটা যাতে মনে থাকে। ঠিক আছে। তারপর নেক্সট রয়েছে কাংড়া ভ্যালি। কাংড়া ভ্যালি কিন্তু ধলাধর ও শিবালিকের মধ্যে, মানে এই যে ধলাধর আর নিচের দিকে এরকম করে রয়েছে শিবালিক, তো শিবালিক আর ধলাধরের মধ্যে রয়েছে কিন্তু কাংড়া ভ্যালি। ঠিক আছে। এই কাংড়া ভ্যালিটা কিন্তু চা বাগানের জন্য প্রসিদ্ধ, এখানে কিন্তু এই ধরনের চা বাগান রয়েছে। ঠিক আছে। তো দেখো একবার ডিটেলসে আমি এটা বলে দিই। যদি আমরা ডিটেলসে দেখি, তো প্রথমে রয়েছে এরকম করে কারাকোরাম। কারাকোরাম, ঠিক আছে। কারাকোরামের পর রয়েছে এখানে লাদাখ। লাদাখের পর রয়েছে জাস্কার। জাস্কারের পর এরকম করে রয়েছে গ্রেট গ্রেডের পর রয়েছে পীর পাঞ্জাল। পীর পাঞ্জালের নিচে একটু ধলাধর, নাকটিব্বা এরকম করে, আর নিচে রয়েছে এরকম করে শিবালিক। তো এই কারাকোরাম আর এই যে লাদাখ এর মাঝখানে এরকম করে একটা নদী গেছে, ঠিক এদিক দিয়েও একটা নদী গেছে, সিন্ধু নদী। আর উপরের নদীটার নাম হচ্ছে এরকম করে প্রথমে সিওক, তারপরে এটা হচ্ছে নিব্রা। তো এইটা হচ্ছে কারাকোরাম আর লাদাখের মিডিলে এই যে ভ্যালিটা, এই ভ্যালিটাকেই বলা হচ্ছে নুব্রা ভ্যালি বা সিওক ভ্যালিও বলা হয়। আবার এই দিক দিয়ে একটা নদী গেছে, অর্থাৎ সিম্পলি আমরা বলতে পারি এই যে জাস্কার রেঞ্জ রয়েছে, জাস্কার রেঞ্জেরই এটা উপত্যকা। এই উপত্যকাটাকে কিন্তু বলা হচ্ছে সুরু ভ্যালি। সুরু একটা নদী, সুরু নদীটা যে ভ্যালি দিয়ে যায় সেটা হচ্ছে সুরু ভ্যালি, যেটা কিন্তু এরকম করে এদিকে রয়েছে। এবং এই সুরু ভ্যালি পার করেই কিন্তু সবাই কার্গিলের মধ্যে পৌঁছায়। ঠিক আছে। তারপরে নিচের দিকে রয়েছে এরকম করে এটা গ্রেট হিমালয়, আর এখানে রয়েছে এরকম করে জাস্কার হিমালয়। তো জাস্কার আর গ্রেটের মধ্যে রয়েছে দুটা ভ্যালি, একটার নাম হচ্ছে স্পিতি ভ্যালি আর একটা নাম হচ্ছে পিন ভ্যালি। এই পিন ভ্যালির মধ্যে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে, যেখানে স্নো লেপার্ড পাওয়া যায়। ঠিক আছে। তারপরে এই যে গ্রেট হিমালয় আর এই যে আমাদের হচ্ছে কি বলে যে পীর পাঞ্জাল, এর মিডিলে এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে লাহুল ভ্যালি। তো লাহুল স্পিতি পিন ভ্যালি, এটা কিন্তু রয়েছে লাহুল ভ্যালি। পীর পাঞ্জাল আর নিচের দিকে ধলাধর, এর মিডিলে কিন্তু অবস্থান করছে, এর মিডিলে কি অবস্থান করছে কুল্লু ভ্যালি। ঠিক আছে। এর মিডিলে কিন্তু অবস্থান করছে কুল্লু ভ্যালি। আবার এই যে ধলাধর আর এই যে হচ্ছে নিচের দিকে শিবালিক হিমালয়, এর মিডিলে কিন্তু অবস্থান করছে কাংড়া ভ্যালি। ঠিক আছে। এই সমস্ত জায়গায় রয়েছে কাংড়া ভ্যালি। এভাবে পড়লে কিন্তু খুব ইজি লাগবে ব্যাপারটা। তো আমি আরেকবার বলে দিই, এখানে অবস্থান করছে নুব্রা ভ্যালি, যার উত্তরে রয়েছে কারাকোরাম, নিচের দিকে রয়েছে লাদাখ। আর এখানে রয়েছে সুরু ভ্যালি, যেটা অ্যাকচুয়ালি জাস্কার পর্বতেরই অংশ। আর এই জাস্কার আর গ্রেটের মিডিলে রয়েছে স্পিতি আর পিন ভ্যালি। আর গ্রেট আর পীর পাঞ্জালের মাঝে রয়েছে লাহুল ভ্যালি। পীর পাঞ্জাল ধলাধরের মাঝে রয়েছে কুল্লু ভ্যালি। ধলাধর আর শিবালিকের মাঝে রয়েছে কাংড়া ভ্যালি। আরেকটা ভ্যালি রয়েছে পীর পাঞ্জাল আর হচ্ছে গ্রেট হিমালয়ের মধ্যে, যার নাম হচ্ছে কাশ্মীর ভ্যালি, সেটাও কিন্তু আমরা একটু পরে পড়বো। ঠিক আছে। তো দেখো এরপরে রয়েছে কাশ্মীর ভ্যালি, কি বললাম, পীর পাঞ্জাল আর গ্রেট হিমালয়ের মধ্যে। তো এই যে পীর পাঞ্জাল, এই যে গ্রেট হিমালয় আর এই যে পীর পাঞ্জাল, এর মধ্যে রয়েছে কিন্তু এই জায়গায় রয়েছে কিন্তু কাশ্মীর ভ্যালি। ঠিক আছে।
কাশ্মীর ভ্যালি রয়েছে। কাশ্মীর ভ্যালির পাশেই কিন্তু রয়েছে স্পিত আচ্ছা লাহুল ভ্যালি। লাহুল ভ্যালিটা এখানে ম্যাপের মধ্যে আলাদা করে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এই ম্যাপটা আমি এঁকেছি, হয়তো ভুল হয়ে গেছে এই অংশটা। তো আমি যেটা বলছি এটাই কিন্তু ঠিক। তো এই যে কাশ্মীর ভ্যালি কিন্তু ঝিলাম নদী প্রবাহিত কাশ্মীর ভ্যালি দিয়ে। এই যে এটা হচ্ছে ঝিলাম নদী, যার বাংলা হচ্ছে বিতস্তা নদী। আমি এর আগে কোথায় যেন ঝিলাম নদী পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ঝিলামের বাংলা হচ্ছে বিপাশা। অ্যাকচুয়ালি বিয়াসের বাংলা বিপাশা, ঝিলামের বাংলা কিন্তু হচ্ছে বিতস্তা। এটা যাতে সবার মনে থাকে, যদিও আমি নদ নদী পড়ানোর সময় এগুলো ডিটেলসে বলবো। এবার হচ্ছে কারোয়া মৃত্তিকার কারণে এখানে জাফরান চাষ হয়। এখানে একটা বিশেষ ধরনের মৃত্তিকা পাওয়া যায়, যার ফলে ওখানে সেফরন বা কেশর কিন্তু চাষ হয়। ঠিক আছে, যে মৃত্তিকাটাকে কিন্তু বলা হচ্ছে কারোয়া মৃত্তিকা। তো কারোয়া মৃত্তিকা অ্যাকচুয়ালি একদিকে তুষার গলা জল আর একদিকে হচ্ছে নোনা জল। আমরা জানি ওখানে কিছু কিছু ইয়ে রয়েছে, কি বলে যে লেক রয়েছে, যে লেকগুলোর জলটা কিন্তু হচ্ছে লবণাক্ত লেক, যেমন ফর এক্সাম্পল প্যাংগং লেক। তো সেই সমস্ত লবণাক্ত জল আর তুষার গলার জল মিলে ওখানে একটা বিশেষ ধরনের মৃত্তিকা তৈরি করেছে, যার নাম হচ্ছে কারোয়া মৃত্তিকা। এবং এই মৃত্তিকাটাই কিন্তু হচ্ছে জাফরান চাষের জন্য খুবই উপযুক্ত বা ভালো হয়। নেক্সট রয়েছে বেতাব ভ্যালি। তো বেতাব ভ্যালি হচ্ছে পেহেলগামের কাছে রয়েছে, যেখানে পেহেলগাম অ্যাটাক হয়েছিল না, তার ঠিক পাশেই রয়েছে একটা নদী যার নাম হচ্ছে লিডার রিভার। তো অনেক সময়কে লিডার ভ্যালিও বলা হয়। অ্যাকচুয়ালি এখানে একটা সিনেমার শুটিং হয়, যার নাম যে সিনেমাটার নাম হচ্ছে বেতাব। এই সিনেমাটা শুটিংয়ের পর থেকে তার ভ্যালির নাম চেঞ্জ হয়ে বেতাব ভ্যালি রাখা হয়। নেক্সট রয়েছে চেনাব। তো চেনাব ভ্যালি কোথায় রয়েছে? চেনাব নদীর তীরে, চন্দ্রভাগা যে নদীটা রয়েছে, সেই চন্দ্রভাগা নদীটা যেদিকে প্রবাহিত জম্মু কাশ্মীরে, সেখানে কিন্তু চেনাব ভ্যালিটা অবস্থান করছে। এটা বিশেষ কারণে বিখ্যাত, কারণ এখানে চেনাব ব্রিজ তৈরি করা হয়েছে, যেটা বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। ঠিক আছে, এগুলো অত পরীক্ষা আসে না, আগেরগুলো বেশি ইম্পর্টেন্ট। দুন ভ্যালিটা যেমন একটু ইম্পর্টেন্ট আছে। তো দুন ভ্যালিটা এই কারণে ইম্পর্টেন্ট, দুন ভ্যালির মধ্যেই দেরাদুন অবস্থিত, শিবালিক ও মধ্য হিমালয়ের পাশে। তা শিবালিক আর এই যে মিডিল হিমালয়, এর মিডিলে কিন্তু দুন ভ্যালি রয়েছে উত্তরাখণ্ডের মধ্যে। ঠিক আছে, এই যে বললাম যে এর মধ্যে কিন্তু দেরাদুন অবস্থিত। এবার হচ্ছে ভ্যালি অফ ফলোয়ার্স, মানে আর কি কি বলে যে ফুলের ভ্যালি বা ফুলের উপত্যকা। তো এই উপত্যকাটা কিন্তু রয়েছে উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে কিন্তু এটা রয়েছে। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। চুম্বি আর ইয়াংথাং ভ্যালি, এটা অ্যাকচুয়ালি রয়েছে ভারতের সিকিম রাজ্যে। ব্যাস এটুকু জানলেই যথেষ্ট। এটা যে ভারতের কোন হিমবাহ সিকিম রাজ্যে রয়েছে, সেটা হচ্ছে চুম্বি আর ইয়াংথাং ভ্যালি। ইয়াংথাং ভ্যালিটা কিন্তু রোডোড্যান্ড্রন ফুলের জন্য বিশ্ববিখ্যাত। ঠিক আছে, এখানে প্রচুর রোডোড্যান্ড্রন এরকম হয়। তবে এটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়, কিন্তু তখন যদি কেউ এখানে ঘুরতে যায় তাহলে কিন্তু এই ধরনের ব্যাপারটা দেখতে পাবে। ইয়াংথাং ভ্যালি সিকিম। তারপরে হচ্ছে আরাকু ভ্যালি। তো আরাকুতে কিন্তু উচ্চমানের কফি চাষের জন্য বিখ্যাত। আরাকু ভ্যালির অবস্থানটা খুব ইম্পর্টেন্ট, যে আরাকু ভ্যালি কোথায় পাওয়া যায়? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায়। এটা যাতে সবার মনে থাকে। এবং এটা পূর্বঘাট পর্বতের একটা ভ্যালি। তা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট অ্যাকচুয়ালি নীলগিরি পর্বতের একটা ভ্যালি, যেটা কেরালার মধ্যে রয়েছে। সাইলেন্ট ভ্যালিকে নিয়ে সাইলেন্ট ভ্যালি মুভমেন্টও হয়েছিল। সেই মুভমেন্টগুলো আমরা মুভমেন্ট পড়ার সময় ডিটেলসে পড়বো। আপাতত জাস্ট এটুকু জানি। ঠিক আছে, যে সাইলেন্ট ভ্যালি রয়েছে কেরালাতে, ব্যাস এটুকু জানলেই হবে। এটা কিন্তু হচ্ছে আরাকু ভ্যালি। ঠিক আছে, আরাকু ভ্যালি, স্টার্ন ঘাটের আরাকু ভ্যালি। এবার নাগাল্যান্ডে দুটা, নাগাল্যান্ডে নয়, নাগাল্যান্ড আর মণিপুরের সীমানায় একটা রয়েছে, যার নাম হচ্ছে জুকো ভ্যালি। জুকো লিলি ফুল ফোটে এই জায়গায়, এই জন্য জুকো ভ্যালি বলে। এই ভ্যালিটা কিন্তু দেখতে অনেকটা এরকম উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু টাইপের। ঠিক আছে, যে কারণে এটা খুব মানে দেখতে খুব সুন্দর লাগে এই ভ্যালিটা। তারপরে হচ্ছে জিরো ভ্যালি। এর অবস্থানটা জানলেই হবে, জাস্ট অরুণাচল প্রদেশ। এবং এখানে কিন্তু আপাতানি ট্রাইবটা পাওয়া যায়, অর্থাৎ আপাতানির এক ধরনের ট্রাইব বা পপুলেশন, তারা কিন্তু এখানে বসবাস করে। নেওড়া ভ্যালি। নেওড়া ভ্যালি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটা ভ্যালি। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় যে ভ্যালিটা রয়েছে, সেই ভ্যালিটার নাম হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, লাভা থেকে যাওয়ার পথে, লাভা থেকে কোলাখাম যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার দুই ধারে কিন্তু এই কি বলে যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কটা রয়েছে। অর্থাৎ আমরা যদি লাভা থেকে কোলাখামের দিকে যাই, তাহলে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যাই। ঠিক আছে, এখানে রেড পান্ডার জন্য কিন্তু খুব বিখ্যাত, এটা যাতে সবার মনে থাকে। তো এই ছিল আমাদের ভ্যালিগুলো। তো ভ্যালিগুলো আমরা পড়লাম। ভ্যালির পর এবার চলে আসবো আমরা মেজর গ্লেসিয়ার। তো গ্লেসিয়ার কি? গ্লেসিয়ার হচ্ছে অনেক দিন থেকে জমে থাকা কোনো হিমবাহ যখন ভূপৃষ্ঠের টানে বা মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে ধীরে ধীরে, তখন তাকে কিন্তু হিমবাহ বলা হয়। ঠিক আছে, এই হিমবাহের মধ্যে যদি আমরা দেখি, তো হিমবাহ অ্যাকচুয়ালি কারাকোরাম রেঞ্জে কোন হিমবাহগুলো পাওয়া যায়?
তারপরে হচ্ছে এদিকে পীর পাঞ্জাল রেঞ্জে কি পাওয়া যায়, এই উত্তরাখণ্ডে কি কি পাওয়া যায়, ঠিক আছে, এই রকমগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো এখানে দেওয়া আছে যেগুলো কারাকোরাম রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে হচ্ছে সিয়াচেন। সিয়াচেন যেটা ভারতের বৃহত্তম হিমবাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, নুব্রা ভ্যালি এর মধ্য দিয়ে প্রবাহিত। ফেটচেঙ্কোটা অ্যাকচুয়ালি আমাদের দেশে নয়, এটা পামির গ্রন্থির এইদিকে প্রবাহিত, তাজাকিস্তান দেশের দিকে প্রবাহিত, এটা আমাদের না মনে রাখলেও হবে। তারপরে হিসপার, বিয়াফো, বালতোরো এই সমস্ত রেঞ্জগুলো, এই সমস্ত ভ্যালিগুলো কিন্তু, সরি, গ্লেসিয়ারগুলো কিন্তু কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে। যেমন চোগোলুংমা, এটাও। লোলোফোল্ডটা হচ্ছে সিয়াচেনের পশ্চিম দিকে প্রবাহিত, খুব ইম্পর্টেন্ট, নামটা জাস্ট মনে রাখতে হবে এবং কোন পর্বতশ্রেণীতে রয়েছে সেটা ইম্পর্টেন্ট। পীরপাঞ্চাল রেঞ্জের মধ্যে দুটো রয়েছে, সোনাপানি আর বড় সিগরি, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চন্দ্র ভ্যালিটা যেখানে রয়েছে না, চন্দ্রভাগা ভ্যালি, সেই জায়গায়। কুমায়ুন গারোয়াল হিমালয় অর্থাৎ উত্তরাখণ্ড থেকে যেগুলো তৈরি হয়েছে, যেমন গঙ্গোত্রী, মিলাম, ভাগীরথ, তারপর হচ্ছে শতপান্থ, এই গ্লেসিয়ারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন নদীর উৎপত্তি হয়েছে। সেন্ট্রাল নেপাল থেকেও কিছু কিছু উৎপত্তি হয়েছে, তবে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। কাঞ্চনজঙ্ঘার এভারেস্ট থেকে যেমন জেমু গ্লেসিয়ারের উৎপন্ন হয়েছে, যেটা কিন্তু সিকিমে রয়েছে, যেখান থেকে সম্ভবত তিস্তা নদীটার উৎপত্তি। তো এই সমস্ত ভ্যালিগুলো আমি আমার ম্যাপের মধ্যে দেখিয়েছি।